15 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন, চতুর্থ অধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 88, প্রশ্ন সংখ্যা 5। স্বাধীনতার বিভিন্ন রূপ বিশ্লেষণ করো। স্বাধীনতার বিভিন্ন রূপ। স্বাধীনতার বিষয়ে আলোচনা করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা এর বিভিন্ন রূপ নির্দেশ করেছেন। মোটামুটিভাবে স্বাধীনতার যে রূপগুলি বিশেষ উল্লেখযোগ্য সেগুলি হল স্বাভাবিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, সম্প্রদায়গত স্বাধীনতা, নৈতিক স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা এবং আইনসঙ্গত স্বাধীনতা। 1. স্বাভাবিক স্বাধীনতা। সামাজিক চুক্তি মতবাদ ব্যাখ্যা করতে গিয়ে রুসো বলেছিলেন, মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইনস। রাষ্ট্র যখন সৃষ্টি হয়নি তখন যে স্বাধীনতা বিরাজ করত তা ছিল স্বাভাবিক স্বাধীনতা। 2. সামাজিক স্বাধীনতা। সামাজিক রীতিনীতি, ঐতিহ্য, নৈতিকতার দ্বারা সংরক্ষিত স্বাধীনতাকে সামাজিক স্বাধীনতা বলা হয়। তবে সামাজিক স্বাধীনতার ধরন এক সময় থেকে অন্য সমাজে পরিবর্তিত হয়। অনেক সময় সামাজিক স্বাধীনতা অমানবিক স্বাধীনতায় পর্যবসিত হয়েছে, যেমন হিন্দু সমাজে এককালে সতীদাহ প্রথা, প্রাচীন গ্রিসের দাস প্রথা ইত্যাদি। 3. সম্প্রদায়গত স্বাধীনতা। প্রাচীন গ্রিসের স্বাধীনতার ধারণাকে সম্প্রদায়গত স্বাধীনতা বলে আখ্যা দেওয়া হয়। গ্রিকরা ব্যক্তিগত জীবনের যাবতীয় নিয়ন্ত্রণ থেকে মুক্তির আস্বাদ পেতে নিজেদের সম্প্রদায় দ্বারা নিজেরাই শাসিত হতে চাইতেন। অনেকে মনে করেন এর থেকে আধুনিক কালের জাতীয় স্বাধীনতার ধারণার সৃষ্টি হয়। 4. নৈতিক স্বাধীনতা। যে স্বাধীনতা ব্যক্তির নীতিবোধ ও নৈতিক চেতনার উপর প্রতিষ্ঠিত তাকে নৈতিক স্বাধীনতা বলা হয়। আদর্শবাদী চিন্তাবিদরা নৈতিক স্বাধীনতার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। 5. জাতীয় স্বাধীনতা। কোন পরাধীন দেশ যখন মুক্তি লাভ করে তখন তা জাতীয় স্বাধীনতার স্বাদ পায়। ব্যক্তি স্বাধীনতার মূল ভিত্তি হল জাতীয় স্বাধীনতা। 1947 সালে 15 আগস্ট ভারত জাতীয় স্বাধীনতা লাভ করে। 6. আইনসঙ্গত স্বাধীনতা। আধুনিক রাষ্ট্রে যে স্বাধীনতা নাগরিকরা ভোগ করেন তাকে আইনসঙ্গত স্বাধীনতা বলা হয়, অর্থাৎ এই ধরনের স্বাধীনতার পিছনে সংবিধান ও আইনের অনুমোদন থাকে। আইনসঙ্গত স্বাধীনতার প্রকৃতি অপেক্ষাকৃত সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। আইনসঙ্গত স্বাধীনতার 3টি, পৃষ্ঠা সংখ্যা 89। আইনসঙ্গত স্বাধীনতার 3টি প্রধান দিকের মধ্যে রয়েছে: 1. ব্যক্তিগত বা পৌর স্বাধীনতা, 2. রাজনৈতিক স্বাধীনতা, 3. অর্থনৈতিক স্বাধীনতা। ব্যক্তিগত বা পৌর স্বাধীনতা। ব্ল্যাকস্টোনের মতে ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত গতিবিধির স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তার সম্পত্তির স্বাধীনতা হল ব্যক্তিগত বা পৌর স্বাধীনতার মুখ্য উপাদান। বস্তুতপক্ষে যে স্বাধীনতা না থাকলে ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব নয় তাকে ব্যক্তিগত স্বাধীনতা বলা যায়। 2. রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা নাগরিকদের রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে। সরকার গঠন এবং সরকারকে নিয়ন্ত্রণে কাজ করে রাজনৈতিক স্বাধীনতা। ল্যাস্কি রাজনৈতিক স্বাধীনতা বলতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণকে বুঝিয়েছেন। 3. অর্থনৈতিক স্বাধীনতা। হ্যারল্ড ল্যাস্কির মতে অর্থনৈতিক স্বাধীনতা বলতে সেই স্বাধীনতাকে বোঝায় যা ব্যক্তির দৈনন্দিন খাদ্য সংস্থানের ক্ষেত্রে নিরাপত্তা ও সম সুযোগের সৃষ্টি করে। কর্মের অধিকার, বার্ধক্য ও অক্ষম অবস্থা, আর্থিক নিরাপত্তা, সমস্ত রকম শোষণের হাত থেকে মুক্তি ইত্যাদি হল অর্থনৈতিক স্বাধীনতার মূল উপাদান। বস্তুতপক্ষে অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে ব্যক্তিগত বা পৌর স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা ব্যর্থতায় পর্যবসিত হয় বলে অনেকে মনে করেন। প্রশ্ন সংখ্যা 6। আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। আইন ও স্বাধীনতার সম্পর্ক। স্বাধীনতা ও আইনের সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেকে মনে করেন আইন ছাড়া স্বাধীনতার কথা ভাবা যায় না, আবার অনেকে মনে করেন আইন এবং স্বাধীনতা দুটি পরস্পর বিরোধী ধারণা মাত্র। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ও নৈরাজ্যবাদী দার্শনিকরা ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণ আইন এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের ভূমিকাকে স্বীকার করেননি। অবশ্য বার্কার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর মতে স্বাধীনতার পরিবেশ রাষ্ট্রীয় প্রচেষ্টা ছাড়া গড়ে ওঠে না। নাগরিকরা যে স্বাধীনতা ভোগ করে রাষ্ট্র তা আইনের মাধ্যমে কার্যকর করে। অবশ্য রাষ্ট্রীয় কর্তৃত্বের নেতিবাচক ভূমিকার কথাও জন স্টুয়ার্ট মিল, স্পেন্সার রাইস প্রমুখ উল্লেখ করেছেন। রাইসের অভিমত হল আইন এবং স্বাধীনতার মধ্যে যে কোনো একটিকে প্রাধান্য দিলে অন্যটি সংকুচিত হতে পারে। অবশ্য অবাধে স্বাধীনতার স্বেচ্ছাচারিতা নামান্তর বলে মনে করা হয়। বার্কারের বক্তব্য হল স্বাধীনতার উৎস হল আইন, তাই স্বাধীনতা কখনো চূড়ান্ত বা নিঃশর্ত হতে পারে না। কাজে আইন কখনো স্বাধীনতাকে খর্ব করে না, বরং স্বাধীনতার বিকাশ ঘটাতে সাহায্য করে। হবহাউসের মতে আইন না থাকলে ক্ষমতাবান মুষ্টিমেয় ব্যক্তি স্বাধীনতা ভোগ করার অধিকারী হবে, অন্যরা বঞ্চিত হবে। 1. আইন ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। আইনের সাহায্যে রাষ্ট্র নানাভাবে ব্যক্তি স্বাধীনতাকে সংরক্ষণ করে। 1. আইন আছে বলে সবলের হাত থেকে দুর্বল রক্ষা পায়। 2. আইনের মাধ্যমে সংরক্ষিত থাকে বলে নাগরিক স্বাধীনতা
খুব সহজে কোনো শাসক গোষ্ঠী কেড়ে নিতে পারে না। 3, অনেকে মনে করেন যে আইন শুধুমাত্র স্বাধীনতাকে সংরক্ষণ করে, তাই নয়, স্বাধীনতার জন্য উপযুক্ত পরিবেশ গঠনেও আইন সাহায্য করে। নাগরিকদের অন্তর্নিহিত সত্তার সর্বাঙ্গীন বিকাশের নাম স্বাধীনতা। আইনের দ্বারাই স্বাধীনতার প্রকাশ ঘটে। 2, আইনের প্রতি আনুগত্য প্রকাশই হচ্ছে স্বাধীনতা। আধুনিক জনকল্যাণকর রাষ্ট্র নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য আইনের মাধ্যমে উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, শান্তিপূর্ণ সামাজিক পরিবেশের সুরক্ষা ইত্যাদি ব্যবস্থা করে থাকে। নাগরিকদের আত্মবিকাশের উপযোগী সুযোগ সুবিধাকে যদি স্বাধীনতা বলা হয়, তাহলে তা অবশ্যই আইনের মাধ্যমে সৃষ্টি হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় জনপ্রতিনিধিরা আইনসভার আইন প্রণয়নের কাজ সম্পাদন করেন, তাই আইনের প্রতি জনগণের স্বাভাবিক আনুগত্য থাকে। এই কারণে রুশো আইনের প্রতি আনুগত্য প্রকাশকে স্বাধীনতা বলে অভিহিত করেছেন। 3, আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক। সমাজবিজ্ঞানী বার্কার স্বাধীনতাকে আপেক্ষিক বলে বর্ণনা করেছেন। একজনের স্বাধীনতা অন্যজনের স্বাধীনতা ভোগের প্রশ্নের সঙ্গে জড়িত, কাজে নিয়ন্ত্রণ ছাড়া স্বাধীনতার কোনো অর্থ হয় না। লাস্কির মতে স্বাধীনতার প্রকৃতির মধ্যে নিয়ন্ত্রণ রয়েছে। সমাজের প্রতিটি নাগরিকের স্বাধীনতা সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের। আইনের মাধ্যমে রাষ্ট্র এই দায়িত্ব পালন করে থাকে। আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। এই কারণে বলা হয় স্বাধীনতার শর্ত হলো আইন। 4, সমাজতান্ত্রিক ব্যবস্থা আইন স্বাধীনতার প্রকৃত শর্ত। ম্যাক্সবাদীরা মনে করেন ধনবৈষম্যমূলক সমাজে রাষ্ট্রীয় আইনের প্রকৃতি বৈষম্যমূলক। রাষ্ট্র এখানে সকল জনগণের বদলে অল্প কিছু সম্পত্তিবান শ্রেণীর স্বার্থ স্বাধীনতাকে সংরক্ষণ করে। একমাত্র সমাজতান্ত্রিক সমাজে আইনের মাধ্যমে জনগণের স্বাধীনতা সংরক্ষণ সম্ভব। আইন সেখানে স্বাধীনতার প্রকৃত শর্তরূপে কাজ করে। উপসংহার: আইন ও স্বাধীনতার সম্পর্ক কখনোই বিচ্ছিন্ন নয়, বস্তুত আইন ও স্বাধীনতা একে অপরের পরিপূরক। প্রশ্ন সংখ্যা 7, আধুনিক রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা কবচগুলি ব্যাখ্যা করো। স্বাধীনতা রক্ষা কবচ। অধ্যাপক লাস্কির মতে স্বাধীনতা বলতে এমন এক পরিবেশের সযত্নের সংরক্ষণকে বোঝায় যে পরিবেশে মানুষ তার ব্যক্তি সত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে। রাষ্ট্র আইনের মাধ্যমে এই পরিবেশকে সংরক্ষণ করে। সমাজবদ্ধ মানুষের জীবনে স্বাধীনতা বলতে কখনো অবাধ বা অনিয়ন্ত্রিত স্বাধীনতাকে বোঝায় না। রাষ্ট্র মানুষের অবাধ স্বাধীনতাকে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে সমাজ কল্যাণ উপযোগী হিসেবে গড়ে তোলে। আইন হলো স্বাধীনতার প্রথম, পৃষ্ঠা সংখ্যা 90, আইন হলো স্বাধীনতার প্রথম রক্ষা কবচ। একজনের স্বাধীনতা ভোগ অন্যজনের সহযোগিতার উপর নির্ভরশীল, তাই ব্যক্তি স্বাধীনতা যথাযথ সংরক্ষণে আইন অর্থাৎ স্বাধীনতা রক্ষা কবচ অবশ্য প্রয়োজন। লাস্কির অভিমত হল সমাজে সকলের স্বাধীনতা নিশ্চিত করতে হলে স্বাধীনতা রক্ষা কবচের প্রয়োজন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনতার সংরক্ষণে বিভিন্ন রক্ষা কবচের ব্যবস্থা করা হয়। এই রক্ষা কবচগুলি হল: 1, সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার। সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলোকে স্বাধীনতার প্রধান রক্ষা কবচ বলে গণ্য করা হয়। সংবিধানে সুস্পষ্টভাবে মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকলে জনগণ সেগুলির সম্বন্ধে অবহিত হওয়ার সুযোগ পায়। সরকার যদি মৌলিক অধিকার লঙ্ঘন করে, তাহলে জনগণ সাংবিধানিক পদ্ধতিতে নিজেদের অধিকার রক্ষার জন্য আদালতের শরণাপন্ন হতে পারে। 2, ক্ষমতার স্বতন্ত্রীকরণ। মন্তেস্কু, ম্যাডিসন, ব্ল্যাকস্টোন প্রমুখ ক্ষমতার স্বতন্ত্রীকরণকে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে সরকারের সমস্ত ক্ষমতা একই ব্যক্তি বা বিভাগের হাতে ন্যস্ত হলে স্বৈরাচারের সম্ভাবনা দেখা দেয়। এর ফলে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। সেই জন্য রাষ্ট্রীয় ক্ষমতার স্বতন্ত্রীকরণ প্রয়োজন। ক্ষমতা স্বতন্ত্রীকরণের ফলে সরকারের কোনো বিভাগই ক্ষমতা যথেচ্ছ ব্যবহার করতে পারে না, ফলে ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। 3, আইনের অনুশাসন। অধ্যাপক ডাইসি আইনের অনুশাসন বা রুল অফ ল কে স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হিসেবে বর্ণনা করেছেন। ডাইসির মতে আইনের অনুশাসন বলতে বোঝায়: 1, সাধারণ আইনের সর্বাত্মক প্রাধান্য। 2, আইনের চোখে সমতার নীতি অনুসরণ। 3, সাধারণ আইন দ্বারা নাগরিক অধিকারগুলির সংরক্ষণ। এর ফলে সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ থাকে না, ফলে ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। তাছাড়া সবার জন্য একই আইনের অস্তিত্ব থাকায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত কেউই বাড়তি সুবিধা ভোগ করতে পারে না। 4, দায়িত্বশীল শাসন ব্যবস্থা। দায়িত্বশীল শাসন ব্যবস্থা হল স্বাধীনতার আরেকটি রক্ষা কবচ। দায়িত্বশীল শাসন ব্যবস্থায় সরকার আইনসভায় জনগণের প্রতিনিধিদের কাছে দায়বদ্ধ থাকে। তাছাড়া আইনসভার ভিতর ও বাইরে বিরোধী পক্ষের সমালোচনার ভয়ে সরকার জনগণের স্বাধীনতা পরিপন্থী কোনো কাজ করতে সাহস পায় না, কারণ সুসংবদ্ধ বিরোধী দল জনমতকে সজাগ রাখতে সাহায্য করে।
প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি। 5 গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি প্রভৃতি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিকে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ বলে গণ্য করা হয়। সরকার নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ করলে জনগণ প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি সরকারকে ক্ষমতাচ্যুত করাও সম্ভব হয়। অবশ্য বৃহদায়তন জনবহুল দেশগুলিতে এইসব পদ্ধতি অনুসরণ করা অসম্ভব। এখানে উল্লেখ করা যায় যে সুইজারল্যান্ডের মতো ক্ষুদ্র রাষ্ট্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিগুলি বর্তমানে আংশিকভাবে চালু রয়েছে। 6 ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ক্ষমতা বিকেন্দ্রীকরণ স্বাধীনতা রক্ষা কবচ হিসেবে স্বীকৃত। বলা হয় যে প্রশাসনিক ক্ষমতা অতিমাত্রায় কেন্দ্রীভূত হয়ে পড়লে শাসন বিভাগের স্বৈরাচারী হওয়ার প্রবণতা দেখা দেয়, যার ফলে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। অধ্যাপক লাস্কির মতে যে রাষ্ট্রে কেন্দ্রের হাতে অতিমাত্রায় ক্ষমতা কেন্দ্রীভূত, সেখানে স্বাধীনতা থাকতে পারে না। 7 সদ্য জাগ্রত, আবার পড়ছি, 7 সদা জাগ্রত জনমত। স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হিসেবে সদা জাগ্রত জনমতের কথা উল্লেখ করা যায়। স্বাধীনতার জন্য নাগরিকদের অদম্য আকাঙ্ক্ষা এবং সব রকম ত্যাগ স্বীকারের ইচ্ছে ছাড়া স্বাধীনতা রক্ষা করা যায় না। স্বাধীনতার উপর যে কোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে নাগরিকদের সর্বদা সচেতন থাকা প্রয়োজন। গ্রিক দার্শনিক পেরিক্লিস বলেছিলেন যে চিরন্তন সতর্কতা হলো স্বাধীনতার মূল্য এবং সাহসিকতা হলো স্বাধীনতার মূল মন্ত্র। 8 স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের অস্তিত্ব ব্যক্তি স্বাধীনতা রক্ষার এক গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে তার ভূমিকা পালন করতে পারলে নাগরিকদের অধিকার সুরক্ষিত করা সম্ভব হয়। নিরপেক্ষ বিচার বিভাগ ন্যায় বিচারকে সুনিশ্চিত করে, এর ফলে ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। উপসংহার। পরিশেষে বলা যায় যে স্বাধীনতা কখনো খণ্ডিতভাবে উপলব্ধি করা যায় না। সমাজের কোনো অংশের স্বাধীনতা অস্বীকার করে প্রকৃত স্বাধীনতার পরিবেশ গড়ে তোলা যায় না। তাই নিছক আনুষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে স্বাধীনতা সংরক্ষণ সম্ভব নয়। এজন্য জনগণকে সদা সচেষ্ট থাকতে হবে। প্রশ্ন সংখ্যা 8 সাম্যের সংজ্ঞা, প্রকৃতি ও ধরন বিশ্লেষণ করো। সাম্যের সংজ্ঞা। সাধারণভাবে সাম্য বলতে সব মানুষের সমতাকে বোঝায়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সাম্য বা ইকুয়ালিটি কথাটি এই অর্থে ব্যবহৃত হয় না। রাষ্ট্রবিজ্ঞানের সাম্য বলতে সব মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী যাবতীয় সুযোগ সুবিধার সমতাকে বোঝায়। সাম্যের প্রকৃতি। অধ্যাপক হ্যারল্ড লাস্কি তার আ গ্রামার অফ পলিটিক্স পেজ 152 গ্রন্থে বলেছেন, সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে তার দুটি মূল বৈশিষ্ট্যের কথা তুলে ধরেন। 1 সাম্য হলো বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি। 2 সাম্য বলতে সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা সুনিশ্চিত করাকে বোঝায়। 1 বিশেষ সুযোগ সুবিধা অনুপস্থিতি। বস্তুত দৈহিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিগত শক্তি সামর্থ্যের বিচারে সব মানুষ কখনো সমান হতে পারে না। মানুষের মধ্যে প্রকৃতিগত বৈষম্য। পৃষ্ঠা সংখ্যা 91। মানুষের মধ্যে প্রকৃতিগত বৈষম্য রয়েছে। সব মানুষের ক্ষমতা, চাহিদা ও প্রয়োজন একই রকমের নয়। লাস্কির বক্তব্য হলো যতদিন মানুষের অভাব, যোগ্যতা ও প্রয়োজনের ক্ষেত্রে পার্থক্য থাকবে ততদিন সবার জন্য সমান সুযোগ সুবিধা সম্ভব নয়। লাস্কির মতে রাষ্ট্র যদি একজন গণিতজ্ঞ ও রাজমিস্ত্রিকে একই মূল্য দেয় তাহলে প্রতিভার বিকাশ ঘটবে না, ফলে সমাজের অগ্রগতি ব্যাহত হবে। কাজেই সাম্য বলতে কখনোই সমস্ত মানুষের জন্য একই ব্যবস্থা বোঝায় না। 2 সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা দান। লাস্কির মতে সাম্য বলতে বোঝায় সব মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের উপযোগী পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা। বস্তুত সমস্ত নাগরিককে সমান সুযোগ সুবিধা দিলে সবাই যে সেই সুযোগে পূর্ণ সদ্ব্যবহার করে সমানভাবে ব্যক্তিত্বের উন্নতি ঘটাতে পারবে তা কিন্তু নয়। এক্ষেত্রে রাষ্ট্রের কোনো দায় নেই। রাষ্ট্র শুধুমাত্র সকলের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা গড়ে তুলবে যাতে প্রত্যেকে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। 3 মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে সাম্য। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসারে ধনবৈষম্যমূলক ও শ্রেণীবিভক্ত সমাজে প্রকৃত সাম্যের অস্তিত্ব কখনোই সম্ভব নয়। ব্যক্তিগত সম্পত্তি বিলোপ না ঘটলে সাম্য প্রতিষ্ঠা করা যাবে না। লেনিনের মতে এক শ্রেণীর দ্বারা অন্য শ্রেণীকে শোষণের সমস্ত রকম সম্ভাবনা যতক্ষণ পর্যন্ত বিনষ্ট হচ্ছে ততক্ষণ কোনো প্রকৃত বা বিশুদ্ধ সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না। কোট, there can be no real actual equality until all possibilities of exploitation of one class by another has been totally destroyed. Unquote. সাম্যের ধরন বা প্রকারভেদ। বিভিন্ন ধরনের সাম্যের মধ্যে উল্লেখযোগ্য হল 1 স্বাভাবিক সাম্য, 2 সামাজিক সাম্য, 3 রাজনৈতিক সাম্য, 4 আইনগত সাম্য,
5 অর্থনৈতিক সাম্য এবং 6 আন্তর্জাতিক সাম্য। 1. স্বাভাবিক সাম্য। স্বাভাবিক সাম্যের তত্ত্ব অনুসারে মানুষ জন্ম থেকেই স্বাধীন। প্রতিটি মানুষ সমানাধিকার সম্পন্ন। ফরাসি দার্শনিক রুশো বলতেন, মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ। প্রাচীন গ্রিসের স্টোইক দার্শনিকরা এবং রোমান চিন্তাবিদ সিসেরো ও পলিবিয়াস প্রমুখ স্বাভাবিক সাম্যের ধারণা প্রচার করেছিলেন। 2. সামাজিক সাম্য। সামাজিক সাম্য বলতে বোঝায় জাতি, ধর্ম, বর্ণ, বংশমর্যাদা, স্ত্রী, পুরুষ, ধনী, নির্ধন নির্বিশেষে সব মানুষের সামাজিক ক্ষেত্রে সমমর্যাদা। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে দাস সমাজ ও সামন্ত সমাজে সামাজিক সাম্যের অস্তিত্ব ছিল না। পরবর্তীকালে আইনের অনুশাসনে রুল অফ ল প্রসার লাভের ফলে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। 3. রাজনৈতিক সাম্য। রাজনৈতিক সাম্য বলতে সব নাগরিকের রাজনৈতিক অধিকার ভোগের সমতাকে বোঝায়। রাজনৈতিক অধিকারের মধ্যে উল্লেখযোগ্য হল ভোট দেওয়ার অধিকার, ভোটে দাঁড়ানোর অধিকার, রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের অধিকার প্রভৃতি। রাজনৈতিক সাম্য গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। 4. আইনগত সাম্য। আইনের দৃষ্টিতে সমতা ও আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারকে আইনগত সাম্য বলে অভিহিত করা হয়। আইনের দৃষ্টিতে সমতার অর্থ হল সব নাগরিক আইনের চোখে সমান। অন্যদিকে আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারের অর্থ হল আইনের মাধ্যমে সব নাগরিককে সমান সুরক্ষা প্রদানের ব্যবস্থা করা। 5. অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় সব নাগরিকের আর্থিক সুযোগ সুবিধা ভোগের সমতা। মার্ক্সীয় দর্শনে অর্থনৈতিক সাম্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ল্যাস্কির মতে অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক সাম্যের কোনো মূল্য নেই। অর্থনৈতিক অসাম্যের কারণে রাজনৈতিক ক্ষমতার সম্পত্তিবান শ্রেণীর হাতে থাকার সম্ভাবনা থাকে। 6. আন্তর্জাতিক সাম্য। আন্তর্জাতিক সাম্য বলতে প্রতিটি সার্বভৌম রাষ্ট্রের সমমর্যাদার ধারণাকে বোঝায়। আন্তর্জাতিক সাম্যের মূল বক্তব্য হল ক্ষুদ্র বৃহৎ নির্বিশেষে সমস্ত জাতীয় রাষ্ট্রের মর্যাদা ও গুরুত্ব সমান। প্রসঙ্গত বলা যায়, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 2-1 নম্বর ধারায় সব সদস্য রাষ্ট্রের সমান সার্বভৌমত্বের নীতিকে স্বীকৃতি জানানো হয়েছে। প্রশ্ন সংখ্যা 9। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতা ও সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করো। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতা ও সাম্যের প্রকৃতি। স্বাধীনতা ও সাম্যের আদর্শ সভ্য সমাজ গঠনের অন্যতম অপরিহার্য উপাদান, কিন্তু সব সমাজ ব্যবস্থায় স্বাধীনতা ও সাম্যের ধারণার প্রকৃতি একরকম হয় না। বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় স্বাধীনতা ও সাম্যের প্রকৃতির তারতম্য ঘটে। মার্ক্সীয় তত্ত্ব অনুযায়ী স্বাধীনতা ও সাম্যের প্রকৃতি সমাজ ব্যবস্থার আর্থিক কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও হিতবাদের প্রভাব সুস্পষ্ট। এজন্য উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতা ও সাম্যের প্রকৃতি স্বতন্ত্র। 1. স্বাধীনতার প্রকৃতি। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতাকে দুটি মূল নীতিরূপে গ্রহণ করা হয়। স্বাধীনতার উপর সব রকম সরকারি বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ নিষিদ্ধ থাকে। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ন্ত্রণহীনতা স্বাধীনতার ধারণার একটি প্রধান উপাদান রূপে স্বীকৃত। মনে করা হয় যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অনুপস্থিতির মধ্যে স্বাধীনতার প্রকৃত অস্তিত্ব নিহিত। সরকারি নিয়ন্ত্রণ ক্ষমতা যত কম, স্বাধীনতার পরিমাণ তত বেশি হয়। শুধুমাত্র রাজনৈতিক এবং কিছু সামাজিক স্বাধীনতা উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় স্বীকৃতি লাভ করে। অর্থনৈতিক স্বাধীনতাকে এখানে পুরোপুরি উপেক্ষা করা হয়। এজন্য উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থায় স্বাধীনতার ধারণাকে নেতিবাচক বলে অভিহিত করা হয়। সাধারণত যেসব বিষয়ে স্বাধীনতা এখানে স্বীকৃতি পায় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মতামত। পৃষ্ঠা সংখ্যা 92। সাধারণত যেসব বিষয়ে স্বাধীনতা এখানে স্বীকৃতি পায় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মতামত প্রকাশের স্বাধীনতা, নির্বাচন করা ও নির্বাচিত হওয়ার স্বাধীনতা, যে কোনো পেশা বা বৃত্তি অবলম্বনের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সরকারের সমালোচনা করার স্বাধীনতা প্রভৃতি। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যাখ্যায় স্বাধীনতার ধারণা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দর্শনের উপর প্রতিষ্ঠিত। এই তত্ত্ব অনুসারে ব্যক্তিকে নিজের ইচ্ছা ও উদ্যোগ অনুসারে অবাধে চলতে দেওয়া হল স্বাধীনতা। সমালোচনা। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতাগুলি বিশ্লেষণ করলে দেখা যায় এগুলি হল অবাস্তব স্বাধীনতা, কারণ অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা বাস্তবায়িত হওয়ার কোনো সুযোগ থাকে না। মার্ক্সবাদীদের মতে উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে যে রাজনৈতিক স্বাধীনতা জনগণের দেওয়া হয় তা শেষ পর্যন্ত মিথ্যায় পরিণত হয়। এই সমাজে স্বাধীনতা আসলে মুষ্টিমেয় মানুষের স্বাধীনতা মাত্র। লেনিনের মতে বুর্জোয়া গণতন্ত্রে যে ব্যক্তিসাম্যের কথা বলা হয় তা আসলে সম্পত্তি মালিকদের আইনসঙ্গত সাম্য। এখানে প্রলেতারিয়েত শ্রেণী ও শোষিত শ্রেণীর কাছে সাম্য পৌঁছায় না। 2. সাম্যের প্রকৃতি।
উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় সাম্যের প্রকৃতি বিশ্লেষণে দেখা যায়, স্বাধীনতার মাত্র এক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক সাম্যের আদর্শ প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়। তাছাড়া আইনের চোখে সবাই সমান এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হবার কথাও বলা হয়। এভাবে আইনের অনুশাসন ও আইনের দৃষ্টিতে সাম্য প্রতিষ্ঠা করতে চাওয়া হয়। সমস্ত নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্রের সমান সুযোগ দেওয়ার কথা বলে থাকে। জাতি, ধর্ম, বর্ণ ও প্রতিপত্তির ভিত্তিতে রাষ্ট্র নাগরিকদের মধ্যে কোনো ভেদবিচার করে না। ধর্মীয় ক্ষেত্রেও সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়। সর্বোপরি সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার এবং নাগরিকের নির্বাচিত হবার অধিকার স্বীকার করে রাজনৈতিক সাম্যের ধারণাকে বাস্তবায়নের চেষ্টা করা হয়। সমালোচনা: উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় শুধুমাত্র সামাজিক ও রাজনৈতিক সাম্যকে স্বীকৃতি দেওয়া হয়। এখানে সাম্যের অন্য কোনো গুরুত্ব স্বীকৃতি পায় না। সমালোচকদের মতে, অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত না হলে রাজনৈতিক ও সামাজিক সাম্য মূল্যহীন হয়ে পড়ে। উদারনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক সাম্যের স্বীকৃতি না থাকায় রাজনৈতিক ও সামাজিক সাম্যের সুযোগ থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়। উপসংহার: উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতা ও সাম্যের প্রকৃতিকে পুরোপুরি মূল্যহীন বলে বর্ণনা করা সমীচীন হবে না। অর্থনৈতিক স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠা সংক্রান্ত ব্যাপারে কিছু মৌলিক ব্যবস্থাও এখানে দেখা যায়। প্রশ্ন সংখ্যা 10, ন্যায় বিচারের প্রকৃতি নির্ণয় করো। ন্যায় বিচারের প্রকৃতি: রাষ্ট্রবিজ্ঞানীদের মতে ন্যায় বিচারের মাধ্যমে কোনো সমাজের ভালো বা মন্দ বোঝা যায়। ন্যায় বিচারের অস্তিত্বের উপর সামাজিক উৎকর্ষ নির্ভরশীল। ন্যায় বিচারের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। যেসব দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচারের প্রকৃতি বিশ্লেষণ করা হয়ে থাকে সেগুলি হলো: 1. সাবেকি উদারনৈতিক দৃষ্টিকোণ, 2. নয়া উদারনৈতিক দৃষ্টিকোণ এবং 3. মার্ক্সীয় দৃষ্টিকোণ। 1. সাবেকি উদারনৈতিক দৃষ্টিকোণ: বৃহত্তর সামাজিক স্বার্থ ও কর্তব্য পালন। প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তায় ন্যায় বিচারের প্রকৃতির সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্লেটো তাঁর দ্য রিপাবলিক গ্রন্থে কয়েকটি আদর্শ মতামতকে তুলে ধরেছেন। তার মতে ব্যক্তি স্বার্থের দ্বারা নয়, বৃহত্তর সামাজিক স্বার্থ ও কর্তব্য পালনের মধ্য দিয়ে ন্যায় বিচারের সন্ধান করা যেতে পারে। প্লেটো মনে করতেন সমাজে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করা গেলে ন্যায় বিচারের প্রতিষ্ঠা সম্ভব। তাঁর অভিমত ছিল অন্যের কাজে হস্তক্ষেপ না করে প্রত্যেকে নিজের যোগ্যতা অনুসারে কর্তব্য পালন করলেই সমন্বয় বজায় রাখা যায়। 2. সামাজিক বাস্তবতা: ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী আর্নেস্ট বার্কার উদারনীতিবাদী দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচারের প্রকৃতির বিশদ ব্যাখ্যা দিয়েছেন। বার্কারের মতে ন্যায় বিচারের প্রকৃতি বিশ্লেষণ করার আগে তার উৎস সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। ন্যায় বিচারের 4টি প্রধান উৎস রয়েছে, সেগুলি হল: 1. ধর্ম, 2. প্রকৃতি, 3. অর্থনীতি এবং 4. নীতিশাস্ত্র। এক্ষেত্রে উৎস হিসেবে নীতিশাস্ত্রকে বার্কার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেছেন। তিনি মনে করেন ন্যায় বিচার যদিও নৈতিকতা নয়, তবুও তা নৈতিকতার উপর প্রতিষ্ঠিত। ন্যায় বিচার সম্পর্কিত নিয়মাবলী চূড়ান্তভাবে নীতিশাস্ত্র থেকে উদ্ভূত। বার্কারের মতে ন্যায় বিচার কোনো তত্ত্বগত বিমূর্ত ধারণা নয়। ন্যায় বিচার হলো একটি সামাজিক বাস্তবতা, সোশ্যাল রিয়েলিটি। তার মতে ন্যায় বিচারের ধারণা প্রত্যেকের মধ্যে বিরাজ করছে। বার্কারের মতে রাষ্ট্রের সাহায্যে মানব সম্পর্ককে সুবিন্যস্ত করার নীতি হল ন্যায় বিচার। এই কারণে ন্যায়ের শাসন অক্ষুণ্ণ রাখা রাষ্ট্রের প্রধান উদ্দেশ্যে। ন্যায়ভিত্তিক সমাজের স্বার্থ রাষ্ট্রীয় আইনকে মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত করা দরকার বলে তিনি মনে করতেন। তার মতে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে ন্যায়ের শাসন বজায় থাকলে ব্যক্তির ব্যক্তিত্বের মহত্তম বিকাশ সাধন সম্ভব। 3. সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক কল্যাণ: হিতবাদী দার্শনিক বেনথাম ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক কল্যাণের নীতি গ্রহণের পরামর্শ দেন। পৃষ্ঠা সংখ্যা 93। 2. নয়া উদারনৈতিক দৃষ্টিকোণ: সমান স্বাধীনতা, সমান সুযোগ সুবিধা, বিশেষ অধিকার। নয়া উদারনীতিবাদী অন্যতম প্রবক্তা জন রলস 1971 সালে প্রকাশিত তাঁর থিওরি অফ জাস্টিস গ্রন্থে ন্যায় বিচারের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে এক নতুন ধরনের অবতারণা করেছেন। তিনি ন্যায় বিচারকে ক্ষমতা, সুযোগ সুবিধা, অধিকার, স্বাধীনতা, আত্মমর্যাদা, আয় ও সম্পদের মতো প্রাথমিক সামগ্রীর ন্যায্য বন্টন বলে অভিহিত করেন। তার মতে সমবন্টন হল ন্যায় বিচারের প্রধান উৎস। এই জন্য 3টি মূল নীতির কথা রলস উল্লেখ করেন। সেগুলি হল: 1. প্রতিটি ব্যক্তির সমান স্বাধীনতা লাভের অধিকার। 2. চাকরি ও মর্যাদা লাভের ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধা। 3. ন্যায় বিচারের স্বার্থে সামাজিকভাবে দুর্বলতর ব্যক্তি বা শ্রেণীর জন্য বিশেষ অধিকার বা বিশেষ ব্যবস্থার সংস্থান। এই শেষোক্ত নীতিটি গ্রহণের ফলে সামাজিকভাবে অনগ্রসর ও দুর্বলতর জনগোষ্ঠীর লোকেরা অন্যদের সঙ্গে একই সারিতে উন্নীত হতে পারবে।
রলসের বক্তব্য হলো সংখ্যাগরিষ্ঠের কল্যাণ নয়, সমস্ত মানুষের কল্যাণই ন্যায় বিচারের উদ্দেশ্য। এই কারণে দুর্বলতর শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধা ব্যবস্থাকে তিনি ন্যায় বিচারের অঙ্গ বলে ব্যাখ্যা করেন। নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক রবার্ট নজিক ন্যায় বিচার সম্পর্কিত রলসের এই তত্ত্বের সমালোচনা করেন। নজিকের মতে সৎ উপায়ে অর্জিত বা উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তরের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তির ওপর ব্যক্তির ন্যায়সঙ্গত অধিকার রয়েছে। এক্ষেত্রে রাষ্ট্র কোনো বঞ্চনা করলে তা ন্যায় প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াবে বলে তিনি মনে করেন। ৩. মার্ক্সীয় ন্যায় বিচারগণ। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসারে অর্থনৈতিক শোষণ ও বৈষম্যযুক্ত সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে না। মার্ক্সবাদীরা ন্যায় বিচার বলতে অর্থনৈতিক ন্যায় বিচারকে বোঝান। একমাত্র সমাজতান্ত্রিক সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব বলে তারা মনে করেন। উপসংহার: ন্যায় বিচারের প্রকৃতি মানব সভ্যতা অগ্রগতির সঙ্গে পরিবর্তিত হয়েছে, তাই একথা বলা যায় যে ন্যায় বিচারের প্রকৃতি পরিবর্তনশীল। প্রশ্ন সংখ্যা 11। ন্যায় বিচারের বিভিন্ন রূপ ব্যাখ্যা করো। ন্যায় বিচারের বিভিন্ন রূপ। প্রাচীন গ্রিসের দার্শনিকদের রচনায় প্রথম ন্যায় বিচারের ধারণার সন্ধান পাওয়া যায়। প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থে ন্যায় বিচারের উল্লেখ রয়েছে। আধ্যাত্মিক বা অধিবিদ্যামূলক দৃষ্টিকোণ থেকে প্লেটো ন্যায় বিচারকে ব্যাখ্যা করেছেন। রোমান আইনবিদরা রাষ্ট্রীয় আইনকে চূড়ান্ত ন্যায় বিচারের অংশ বলে মনে করতে গণতান্ত্রিক ধ্যান ধারণা বিকাশের ফলে ন্যায় বিচার সম্পর্কিত ধারণার বদল ঘটেছে। আধুনিক গণতান্ত্রিক সমাজে ন্যায় বিচারের ধারণা ব্যক্তি জীবনের সমস্ত ক্ষেত্রে ব্যাপ্তি লাভ করেছে, তবে কিছু বিশেষ ক্ষেত্রে ন্যায় বিচারের রূপ খুব স্পষ্ট। সেই সব ক্ষেত্র অনুযায়ী ন্যায় বিচারকে 4 ভাগে ভাগ করা হয়, যেমন 1 সামাজিক, 2 রাজনৈতিক, 3 অর্থনৈতিক এবং 4 আইনগত ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায়ের ধারণা অনুসারে জনগণের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের উদ্দেশ্যে একটি ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়। সামাজিক ন্যায়ের মাধ্যমে ব্যক্তি মানুষের স্বার্থের সঙ্গে সর্বসাধারণের স্বার্থের সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়। প্রতিটি সমাজ ব্যবস্থাতে ব্যক্তির ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশের জন্য ন্যূনতম সামাজিক সুযোগ সুবিধার মধ্যে সঙ্গতি বিধান করা প্রয়োজন। এই ধরনের সুযোগ সুবিধা উপভোগের ক্ষেত্রে সমস্ত মানুষের সমান অধিকারের কথা সামাজিক ন্যায়ে বলা হয়। বস্তুত সামাজিক সাম্যের সঙ্গে সামাজিক ন্যায়ের ধারণাটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। একথা অনস্বীকার্য যে বৈষম্যমূলক সমাজে কখনো সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে আইনের দৃষ্টিতে সাম্য, আইনের দ্বারা সমভাবের সংরক্ষণ, বিচার বিভাগীয় স্বাধীনতা প্রভৃতি ধারণা সামাজিক ন্যায়ের অন্তর্ভুক্ত। 2. রাজনৈতিক ন্যায় বিচার। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাজনৈতিক ন্যায়ের একটি স্বতন্ত্র গুরুত্ব রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণায় 1948 খ্রিস্টাব্দ রাজনৈতিক ন্যায় ও সাম্যের কথা উল্লেখ করা হয়েছে। সাধারণভাবে রাজনৈতিক ন্যায় বলতে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের সার্বিক অংশগ্রহণকে বোঝায়। এক্ষেত্রে দৃষ্টান্তস্বরূপ সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কথা উল্লেখ করা যায়। উদারনৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে রাজনৈতিক ন্যায়ের অর্থ হল নির্বাচিত করা ও নির্বাচিত হওয়ার অধিকারের সমতা, সরকারি পদ ও সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সমতা প্রভৃতি। রাজনৈতিক ন্যায়ের ধারণা অনুযায়ী রাজনৈতিক ক্ষমতার উৎস হল জনগণ। রাজনৈতিক ন্যায় জনগণের সার্বভৌমিকতা তত্ত্বকে তুলে ধরে। রাজনৈতিক ন্যায় রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক সাম্যের আদর্শকে প্রতিষ্ঠা করতে চায়। 3. অর্থনৈতিক ন্যায় বিচার। সামাজিক সাম্যের ন্যায়ের মতো অর্থনৈতিক ন্যায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক ন্যায় ছাড়া সামাজিক ন্যায় প্রতিষ্ঠা অর্থহীন। অর্থনৈতিক ন্যায়ের ধারণার প্রসঙ্গে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি এবং উদারনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিস্তর প্রভেদ রয়েছে। উদারনীতিবিদরা অর্থনৈতিক ন্যায় বলতে রাষ্ট্র কর্তৃক জনকল্যাণমূলক কার্যক্রম রূপায়ণ, গতিশীল কর ব্যবস্থার মাধ্যমে ধনবৈষম্য হ্রাস, উন্মুক্ত বাজার অর্থনীতি, অবাধ প্রতিযোগিতা প্রভৃতিকে বুঝিয়েছেন। অন্যদিকে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসারে অর্থনৈতিক ন্যায় বলতে সমস্ত রকম ব্যক্তিগত সম্পত্তি মালিকানার বিলোপ ঘটিয়ে উৎপাদনের উপকরণের উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠাকে বোঝায়। অর্থাৎ অর্থনৈতিক ন্যায় বিচার প্রসঙ্গে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে সমাজতান্ত্রিক অর্থনীতি কায়েমের কথা বলা হয়। মার্ক্সের মতে শ্রেণীহীন ও শোষণহীন সমাজ ছাড়া অর্থনৈতিক ন্যায় সম্ভব নয়। 4. আইনগত ন্যায় বিচার। আইনগত ন্যায় দেশের আইন প্রণয়নের কাঠামো ও বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত। আইনগত ন্যায়ের ধারণা অনুসারে দেশের জন্য যুক্তিসঙ্গত আইন প্রণয়নের প্রয়োজন। অযৌক্তিক আইন প্রণীত হলে তা দেশের পৃষ্ঠা সংখ্যা 94।
অযৌক্তিক আইন প্রণীত হলে তা দেশের আইনগত ন্যায়ের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া আইনগত ন্যায় অনুযায়ী সকলের জন্য সমান আইন প্রণয়ন করা উচিত। আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার প্রতিটি নাগরিকের থাকবে। আইনগত ন্যায়ের ধারণা অনুসারে আইন প্রণয়ন পদ্ধতি ন্যায়সঙ্গত হওয়া প্রয়োজন। অন্যায়, অযৌক্তিক বা জনবিরোধী আইন প্রণীত হলে জনগণ তার প্রতিবাদ করবে। আইনগত ন্যায় একটি স্বাধীন, নির্ভীক ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তোলার কথা বলে। আইনসভা কর্তৃক প্রণীত আইনের যৌক্তিকতা বিচার করার জন্য বিচার বিভাগের হাতে বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতা থাকা প্রয়োজন। আইনগত ন্যায় অনুযায়ী আইনে অনুশাসন দেশের রাজনৈতিক ব্যবস্থায় একান্ত অপরিহার্য। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।